দুই যুগ আগে দেশের সর্বোচ্চ আদালত থেকে রায় আসে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণে। ওই রায়ের ৮ বছর পর নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয় বিচার বিভাগকে। কিন্তু নির্বাহী বিভাগ থেকে পৃথক হলেও বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে প্রয়োজন পৃথক সচিবালয়ের। কিন্তু সংবিধানের বিদ্যমান ১১৬ অনুচ্ছেদের কারণে রায়ের পর ২ যুগ পেরিয়ে গেলেও প্রতিষ্ঠা করা যায়নি পৃথক সচিবালয়ের। তবে ১১৬ অনুচ্ছেদ বাতিল প্রসঙ্গে চলমান শুনানি আশা জাগিয়েছে সংশ্লিষ্টদের। সকলের প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এতদিনের অপেক্ষার অবসান হবে। ২ যুগ আগে সর্বোচ্চ আদালতের রায়ে ১২ দফা নির্দেশনার অন্যতম ছিল পৃথক সচিবালয় প্রতিষ্ঠার। টানা ১.৫ দশক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকলেও রায়ের এই নির্দেশনা বাস্তবায়নে কোনো আগ্রহই ছিল না। এমনকি এই সময় প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে অবসরে গেছেন বেশ কয়েকজন। কেউ পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে কোনো প্রস্তাব প্রেরণ করেননি। তবে বর্তমান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ দায়িত্ব নেয়ার কয়েক মাসের মধ্যেই পৃথক সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের কাছে সুপ্রিম কোর্ট থেকে লিখিত প্রস্তাব প্রেরণ করেন। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। শুরু হয় সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়া। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ৮ মাসের মধ্যেই বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। প্রণয়ন করা হয়েছে খসড়া অধ্যাদেশ। কিন্তু সেই খসড়া উপদেষ্টা পরিষদের নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে এসেছে বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ। তবে এই অনুচ্ছেদ বাতিল চেয়ে একটি রিট মামলা হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায়। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হাইকোর্টে হবে। হাইকোর্টের রায়ে যদি ১১৬ অনুচ্ছেদ বাতিল হয়ে আদি সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ফিরে আসে, তাহলে পৃথক সচিবালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সকল বাধা দূর হবে। ১৯৯৫ সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তদানীন্তন মহাসচিব মোহাম্মদ মাজদার হোসেন সহ ২১৮ জন বিচারক বিচার বিভাগ পৃথক করার লক্ষ্যে হাইকোর্টে রিট দায়ের করেন। পরবর্তীকালে আরও ২২৩ জন বিচারক এই রিট মামলায় যুক্ত হন। ১৯৯৭ সালের ৭ই জুলাই বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও বিচারপতি হাসান আমিনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ ৯ দফা নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে সংবিধানের ২২ অনুচ্ছেদের আলোকে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণের রায় প্রদান করেন। এই রায়ের বিরুদ্ধে তৎকালীন রাজনৈতিক সরকার আওয়ামী লীগ আপিল করে। ১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ সর্বসম্মত রায় দিয়ে সরকারের আপিল খারিজ করে দেন। রায়ে বলা হয়, সংবিধানের সংশোধনী ছাড়াই বিচার বিভাগ পৃথকীকরণের অনেকখানি অর্জন করা সম্ভব। এজন্য ঘোষণা করা হয় পৃথক সচিবালয় সহ ১২ দফা গাইডলাইন। এই রায়ের বিরুদ্ধে ২০০১ সালের রিভিউ পিটিশন দায়ের করে সরকার। ওই বছরের ১৮ জুন আপিল বিভাগ রিভিউ পিটিশনটি নাকচ করে সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা সরকারকে বাস্তবায়নের আদেশ দেন। আওয়ামী লীগ ও বিএনপির মতো রাজনৈতিক সরকারগুলো রায়ের প্রতি সম্মান না দেখালেও বিচার বিভাগ পৃথকীকরণের উদ্যোগ নেয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। আমলাতান্ত্রিক সকল বাধা উপেক্ষা করে ২০০৭ সালের ১ নভেম্বর অধ্যাদেশ জারি করে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করা হয়। বাংলাদেশের ইতিহাসে স্বাধীন ও পৃথক বিচার বিভাগের যাত্রা শুরু হয়। কিন্তু সেই যাত্রা পূর্ণতা পায়নি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা না করায়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১.৫ দশকে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা না করে অধস্তন আদালতে সরকারের কর্তৃত্ব, বিশেষ করে আইন মন্ত্রণালয়ের কর্তৃত্ব কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই চেষ্টাই করে গেছেন সবসময়। এমনকি প্রশাসনের বিরুদ্ধে আদেশ দেওয়ায় অনেক বিচারককে শাস্তির মুখে পড়তে হয়েছে নানা সময়। কাউকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করে আবার কাউকে দুর্গম এলাকায় বদলি করে শাস্তির আওতায় আনা হয়েছে। তাই পৃথক সচিবালয় প্রতিষ্ঠা হলে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা বিধানের কর্তৃত্ব আইন মন্ত্রণালয়ের পরিবর্তে সুপ্রিম কোর্ট, বিশেষ করে প্রধান বিচারপতির উপর ন্যস্ত হবে। ইতিমধ্যে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পৃথক সচিবালয়ের একটি খসড়া প্রস্তুত করেছেন, যেখানে সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির হাতে রাখার কথা বলা হয়েছে।
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নামে সেই খসড়া প্রণয়ন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বহাল থাকা অবস্থায় এখনই অধ্যাদেশ জারি করা হলে তা হবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এমন পরিস্থিতিতে এই প্রতিবন্ধকতা অপসারণে ১৯৭২ সালের আদি সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, সাংবিধানিক এই মামলাটি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি নির্ধারিত বেঞ্চে ইতোমধ্যে শুনানি শুরু হয়েছে। যে বাংলাদেশে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, এই জন্য মাননীয় প্রধান বিচারপতিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু একটি দুঃখের খবর যে এটি করতে এখন অনেক সময় নেওয়া হচ্ছে। সরকার হচ্ছে বলে বিভিন্ন কাল করেছে। এরই মধ্য দিয়ে একটি অর্ডিন্যান্সের ড্রাফট করা হয়েছে, যে ড্রাফটটি এখন বিবেচনাধীন আছে আইন মন্ত্রণালয়ে। এখানে একটি বড় বাধা আছে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৬। সেখানে বলা আছে যে বিচার বিভাগের দায় দায়িত্ব ন্যস্ত থাকবে মহামান্য রাষ্ট্রপতি। কিন্তু যদি রাষ্ট্রপতির উপরে ন্যস্ত থাকে, তাহলে অতীতে যে শৃঙ্খলা বেরিয়ে গেছে, এটা তো রাষ্ট্রপতিকে ক্ষমতা দিয়েই করা হয়েছে। যদি এখান থেকে উত্তরণ ঘটাতে হয়, তাহলে সুপ্রিম কোর্টের দায় দায়িত্ব ন্যস্ত থাকবে, অধস্তন আদালতের বিচার বিভাগের সকল দায় দায়িত্ব ন্যস্ত থাকবে সুপ্রিম কোর্টের উপরে। এটি আনতে হবে। এটিই ছিল অরিজিনাল সংবিধানের বিধান। পরবর্তীতে এটি পরিবর্তন হয়। এটিকে চ্যালেঞ্জ করে আমরা মামলা করেছি। এই মামলায় রুল হয়েছে, আংশিক শুনানি হয়েছে। আশা করি এইবার আর রাষ্ট্রপক্ষ কোনো সময় নেবেন না, এটিকে নিষ্পত্তি করবেন। নিষ্পত্তি করে পৃথক বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা করে বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা তাদের হাতে। সংশ্লিষ্ট অনুচ্ছেদটি যদি উচ্চ আদালতের রায়ে বাতিল হয়, তাহলে পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় অধ্যাদেশ জারি করতে আর কোনো আইনগত বাধা থাকবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য নির্বাহী বিভাগের এই যে দায়িত্ব, সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করা, এই ক্ষেত্রে অনেক বেশি ইন্টারফারেন্স হয়। বিশেষ করে বিচারকদের বদলি, পদোন্নতি, কর্মস্থল নির্ধারণের ব্যাপারে তারা সবসময় আতঙ্কিত থাকেন, এই জন্য ন্যায় বিচার করতে পারেন না। এখন বলা যেতে পারে সংবিধানের ১১৬তে বলা হয়েছে যে এই বক্তব্যটি রয়েছে যে প্রধান মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা সুপ্রিম কোর্টের পরামর্শ করা হবে। কিন্তু এখন যদি একটি অর্ডিন্যান্স করে এটা করা হয়, সেক্ষেত্রে প্রাথমিকভাবে বলা যেতে পারে এটা ১১৬ সাথে সাংঘর্ষিক হতে পারে। কিন্তু অর্ডিন্যান্স করার পরে এটা যখন নতুন নির্বাচন হবে, সেই নির্বাচনে যখন পার্লামেন্ট গঠিত হবে, তখন ১১৬কে সংশোধন করে নিলেই হবে। ইতিমধ্যে সংশোধিত হওয়ার আগে অর্ডিন্যান্সের মাধ্যমে এটি চলতে কোনো বাধা নাই, এবং এইটা ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের জন্য খুবই জরুরি। এ প্রসঙ্গে বিচার বিভাগ পৃথককরণ মামলার বাদী সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাজদার হোসেন মামলার রায়ের ৭ম ও ৮ম দফায় বিচার বিভাগের উপর সুপ্রিম কোর্টের কার্যকর নিয়ন্ত্রণ ও প্রাধান্য প্রতিষ্ঠা করা এবং আইনসভা ও নির্বাহী বিভাগের প্রভাব বলয় থেকে যথাসম্ভব মুক্ত করে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালতের এই দুই নির্দেশ বাস্তবায়ন করার জন্য সুপ্রিম কোর্টের একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা খুবই জরুরি।